হ্যালো অ্যাসপিরেন্টস, WBCS মেন্স এক্সামস 2022 সবে শেষ হয়েছে। তো সেইটার ওপরে উই আর গোয়িং টু হ্যাভ অ্যান অ্যানালিসিস সেশন টুডে, লাইক কোয়েশ্চেন পেপারটা কী হয়েছিল, কোন কোন জায়গার উপরে প্রশ্ন এসছে ডেসক্রিপটিভ ইংলিশ পার্ট থেকে, কোন কোন পার্টগুলো আমাদেরকে রেডি করতে হবে ফর দ্য ডেসক্রিপটিভ ইংলিশ, ফ্রম দ্য ডেসক্রিপটিভ ইংলিশ আই মিন ফর দ্য আপকামিং এক্সামস, কারণ সামনেই পিএসসি মিসেলেনিয়াস অলরেডি নোটিফিকেশনস বেরিয়ে গেছে, তারপরে নেক্সট ইয়ারে WBCS মেন্স থাকবে। তো লাইক এইবারে একটা কোয়েশ্চেন পেপারটা ইজ আ ভেরি গুড ইন্ডিকেটার লাইক হোয়াটস গোয়িং টু কাম আপ ফর আস, তাই না? তো একদম টাইম বেশি নেব না, উই উইল ট্রাই টু কিপ ইট লাইক ভেরি প্রিসাইজ। এবং চলো লেটস স্টার্ট। আজকে প্রথমে আমরা দেখে নেব যে এক্স্যাক্ট আমরা কোন কোন জায়গাগুলোর উপরে কাজ করতে চলেছি। আজকে আমাদের এই সেশনটায় অ্যানালিটিক্যাল রিপোর্ট অন BCS মেন্স 2022 কোন কোন জায়গাগুলোর উপরে কাজ করতে চলেছি। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন এরিনা, কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে, টাইপ অফ টপিকগুলো কী ছিল এক একটা প্রশ্নের, কোয়েশ্চেন অ্যানালিসিস। অ্যাসপিরেন্টস এইবারে লাইক ফর দ্য ফার্স্ট টাইম উই আর ডুইং সামথিং লাইক দিস, যেখানে আমরা ডেসক্রিপটিভের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যানালিসিস করব, কি হাইলাইটস অফ ইচ আনসার, প্রত্যেকটা আনসারের কোন জায়গাগুলো লিখতে হতো না হতো সেগুলো আলোচনা হবে। ডিফিকাল্টি লেভেল অফ কোয়েশ্চেন্স, ইয়েস দিস ইজ সামথিং অ্যাবসলিউটলি নিউ ফর ইউ ইন দ্য ডেসক্রিপটিভ ডোমেইন, যে ডিফিকাল্টি লেভেলটা কী ছিল ডেফিনেটলি সেটা এক্সপ্লেন করা হবে। প্রবাবিলিটি পার্সেন্টেজ অফ অ্যাসপিরেন্টস অ্যাটেম্পটিং দ্য কোয়েশ্চেন, probability percentage of aspirants attempting the question, like this is also something a completely new arena, a completely new domain, of course সেটা আলোচনা হবে। অ্যাডভান্টেজেস অফ আনসারিং অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আনসারিং। সি অ্যাসপিরেন্টস, আজকে আমরা যে সেশনটা করতে চলেছি, আই ক্যান অ্যাসিওর ইউ কি ফর দ্য ফার্স্ট টাইম এভার ডেসক্রিপটিভ ইংলিশের জন্য ইউ পিপল আর অ্যাকচুয়ালি কামিং অ্যাক্রস সাচ আ সেশন। ওকে, তো সেই জন্যে কোন আনসার করতে গেলে কী কী সুবিধা, কোনটা আনসার করলে কী কী অসুবিধা, যেখানে অপশানস আমাদের কাছে প্রোভাইডেড ছিল, সে ফর এক্সাম্পল লেটার রাইটিং, এসে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, তিনটেতে যেহেতু অপশানস ছিল, কোন আনসারটা বেটার ছিল অ্যাটেম্প্ট করা, কোনটা নয়, কোন কারণে কোনটায় সুবিধা ছিল কোনটায় সুবিধা ছিল না, এগুলো সব আজকে আমরা দেখবো। অ্যান্ড অফকোর্স কম্প্যারিজন উইথ 2021 মেন্স ইংলিশ কম্পালসারি পেপার। সো লাইক লেটস গেট স্টার্টেড দেন উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, চলো আজকে খুব তাড়াতাড়ি করবো আমরা। The first question, modern life in the shadow of artificial intelligence. Like of course artificial intelligence was a quite expected topic this time. Question arena, of course science and technology. প্রথম প্রশ্নটাই কিন্তু এবারে প্রথমেই বলে রাখি আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ইউজুয়ালি প্রত্যেকবার লেটার রাইটিং দিয়ে স্টার্ট হয় তোমার BCS মেন্সের কোয়েশ্চেন পেপারটা, বাট এবারে কিন্তু ওরা এসে রাইটিং দিয়ে স্টার্ট করেছে। সেকেন্ড একটা অল্টারেশন, প্রত্যেকবারে লেখা থাকে কম্পোজিশন বলে, এবারে কোয়েশ্চেন পেপারে স্পষ্ট মেনশন করে দিয়েছিল এসে কথাটাই। সো লাইক তোমার হাতে অন্য কোনো অপশান নেই, তোমাকে সেটা এসে হিসেবেই লিখতে হবে। এবারে কত ওয়ার্ডসে লিখতে হতো, কী কী করতে হতো ডেফিনেটলি আমরা আলোচনা করব। কোয়েশ্চেন এরিনা ওয়াজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, টাইপ অফ এসে, দিস ওয়াজ অ্যানালিটিক্যাল ডেটা ওরিয়েন্টেড টপিক, মানে যেখানে তোমার অ্যানালিসিস চাই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্প্যাক্টটা বা ইনফ্লুয়েন্সটা আমাদের ওপর কী পড়ছে ইন দ্য শ্যাডো অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হাউ আওয়ার মডার্ন লাইফ ইজ অপারেটিং, এই জায়গাটার ওপরে চেয়েছে। এই শ্যাডো ওয়ার্ডটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ছিল, মডার্ন লাইফ ইন দ্য শ্যাডো অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো লাইক অ্যাসপিরেন্টস সেই ক্ষেত্রে কী কী জিনিস আমাদের দরকার সেই পার্টটা আমরা কোথা থেকে দেখব, দ্যাট ইজ কোয়েশ্চেন অ্যানালিসিস। দেখো, অ্যাডিকুয়েট ডেটা অ্যান্ড ইনফরমেশন মাস্ট বি ইউজড টু স্কোর ওয়েল। সেকেন্ড, বিগিনিং কোটেশন মাস্ট বি ইউজ টু স্কোর বেটার। হ্যাঁ, কোটস কী করে ইউজ করা যায় ডেফিনেটলি আজকে সেটা আমরা দেখব। ফোকাসিং অন কন্টেম্পোরারি ইস্যুস অ্যান্ড অফকোর্স আনসারের মূল জায়গাটা কী ছিল, হিস্ট্রি অ্যান্ড ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? তো জিনিসগুলো কী কীভাবে এগোতে পারি চট করে সেই জিনিসটা একবার আমরা দেখে নেবো এবার। সি ফার্স্টে হচ্ছে সাজেস্টেড ওপেনিং কোট, লাইক যেটা অলরেডি যারা ক্লাস করেছো, যারা মেন্সের স্পেশাল ক্লাসগুলো অ্যাটেম্প্ট করেছো তারা অলরেডি জানো যে আমরা কিন্তু আলোচনা করেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। ইনফ্যাক্ট রাইস স্মার্ট বাংলায়, যেটা এর আগের ভিডিও ছিল আমার, অ্যানালাইজিং লাইক হোয়াট আর দ্য প্রবাবল টপিকস ফর WBCS মেন্স দিস টাইম, একটু যদি সেই ভিডিওটাই চলে যাও দেখবে সেখানে কিন্তু বলেছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু বলেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। সো লাইক অফকোর্স হোয়াট আর দ্য কি হাইলাইটস অফ আনসার, কোন কোন জায়গাগুলোর ওপরে আমাদের আনসারটা করা দরকার ছিল। ফার্স্টে হচ্ছে অফকোর্স সাজেস্টেড ওপেনিং কোড। এই সাজেস্টেড ওপেনিং কোড কথাটার মানে হচ্ছে অ্যাসপিরেন্টস প্লিজ রিমেম্বার যে এর মধ্যে কোনো একটা কোড দিয়ে তোমরা চাইলে আনসারটা শুরু করতে পারতে। আর ইয়ার স্পেন্ট ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এনাফ টু মেক ওয়ান বিলিভ ইন গড, সেড বাই অ্যালান পেরিলস। বা আরেকটা দুটো অপশানস
দিয়ে রাখছি, যারা অলরেডি মেন্সের ক্লাস করেছিলে, মেন্সের স্পেশাল ক্লাস যেটা রাইসের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল, সেইখানে কিন্তু আমরা কোর্সের ওপরে আলাদা করে ক্লাস করেছিলাম, আলাদা করে আমরা ডকুমেন্টস রেডি করে দিয়েছিলাম যে কোর্স কী কী তুমি কোন কোন টপিকের জন্য ইউজ করতে পারো। সো লাইক অফকোর্স দিস ওয়াজ অ্যান অ্যাডভান্টেজ। আচ্ছা, সেকেন্ডটা কী ছিল? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এক্সটেন্ডিং হোয়াট উই ক্যান ডু উইথ আওয়ার এবিলিটিস, দিস ওয়াজ সেড বাই ইয়ান লেকান। ওকে, তো এবারে কথা হচ্ছে মেন আনসারে আমাদের মেন জায়গাগুলো কী কী থাকতো। অফকোর্স ডেফিনেশন অফ এআই এর ডেফিনেশন, লঞ্চ অফ চ্যাট জিপিটি। কেন লঞ্চ অফ চ্যাট জিপিটিটা ইম্পর্টেন্ট? কারণ বুঝতে হবে যে এই চ্যাট জিপিটি আসার পরে, মানে নভেম্বরে যখন ফ্রি চ্যাট জিপিটি ফর দ্য ফার্স্ট টাইম আসছে নভেম্বর 2022, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর পপুলারিটি প্রচণ্ড বেশি বাড়িয়ে দিয়েছিল। এবং অফকোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা স্পিডে বাড়ছে তার একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল গ্রোয়িং পপুলারিটি অফ চ্যাট জিপিটি। মনে রাখবে অ্যাসপিরেন্টস, এই যে জায়গাগুলো, এই পুরোটাই কিন্তু তোমার স্পেসিফিক ডেটা ইউজ করতে হবে, এই জায়গাগুলোতে স্পেসিফিক ডেটা ইউজ করতে হবে। আচ্ছা, এখানে কথা হচ্ছে যারা যারা মেন্সের ক্লাস করেছে তাদের কাছে কিন্তু এই সংক্রান্ত ডেটা আমাদের রেডি ছিল। ওকে, সো আফটার দ্যাট use of AI in our day-to-day life, impact of AI on education, যেখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হতো চ্যাট জিপিটি ইউজ ফর চিটিং। চ্যাট জিপিটিকে কী করে চিটিংয়ের ক্ষেত্রে প্রচুর সময় ক্যান্ডিডেটসরা ইউজ করছে, নট অনলি ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া বাট ধরো আজকে জাপান টাইমসে যেটা নিয়ে খবর বেরিয়েছিল যে তারা কোনো চ্যাট জিপিটি থেকে কোনো রকম লেখা যদি কিছুতে পায় দ্যাট উইল বি অফিসিয়ালি ক্যান্সেলড। বা ধরা যাক তোমার ইউএসএতে এটার উপরে সার্ভে চালিয়ে দেখা গেছে যে ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর উপরে কিন্তু প্রপার ডেটা আমাদের ক্লাসে রেডি ছিল, প্রপার ডেটা আমাদের ক্লাসে রেডি ছিল, যে মেটেরিয়াল প্রোভাইড করা হয়েছিল, স্পেশাল মেটেরিয়াল ফর অনলি দ্য মেন্স ক্যান্ডিডেট যারা মেন্স এবছর অ্যাপিয়ার করেছে তাদের কাছে কিন্তু এই ডেটাগুলো ছিল অলরেডি অ্যাভেলেবেল। সো আই রিয়েলি হোপ যে পিপল হ্যাভ ডান ওয়েল। এই জায়গাগুলোর উপরে কিন্তু ডেটা অ্যান্ড ইনফরমেশন দিতে হবে। অফকোর্স বিজনেস প্রসপেক্টস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কত টাকা কোন কোম্পানি কিভাবে ইনভেস্ট করতে চাইছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তাদের কোম্পানির হয়ে ডেভেলপ করার জন্য। যেমন ধরো আমাদের এআই চ্যাটবটস নিয়ে এখন কাজ করতে শুরু করেছে ইভেন ইন্ডিয়ান এয়ারলাইন্স, ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারের খবর এটা। এক্সপ্যানশন অফ এআই অপোজড বাই, আচ্ছা, এবং অফকোর্স এটার যে চিন্তার জায়গাটা এইগুলোর ক্ষেত্রে, যেমন ধরো এই যে চিটিংয়ে যে ইউজ করা হচ্ছে সেটা একটা চিন্তার জায়গা। ইম্প্যাক্ট অফ ইকোনমিতে যে এমপ্লয়মেন্ট লস হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা স্পষ্ট করে তাদের রিপোর্টে বার করেছিল যে এমপ্লয়মেন্ট লসের পার্সেন্টেজটা কতটা হচ্ছে বিকজ অফ কামিং অফ এআই। এই জায়গাগুলো কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্ট যেহেতু খুব বাড়ছে, সেখানে তো তোমার আমরা কি বললাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস নিয়ে আলোচনা করতে হতো। তাহলে এই যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো খুব বাড়ছে, এখানে অফকোর্স একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হতো ইলন মাস্ক অ্যান্ড স্টিভ ওজনিয়াক, এই দুজনের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট হতো। যারা যারা স্পেশাল ক্লাস করেছো WBCS মেন্সের বা যারা যারা স্কেডিউলড ব্যাচে ক্লাস করেছো তারা প্রত্যেকেই নিশ্চয়ই এই দুটো নামের সাথে, ইলন মাস্ক নামটা তো সবাই জানে কিন্তু স্টিভ ওজনিয়াকের সাথে অলরেডি তারা ফ্যামিলিয়ার, কারণ ক্লাসে বারবার আমি বলেছিলাম এই দুজনের নাম কিন্তু ইউজ করতেই হবে, কারণ স্টিভ ওজনিয়াক ইজ অলসো ভেরি সিগনিফিক্যান্ট বিকজ হি ইজ দ্য co-founder অফ অ্যাপেল। প্লিজ রিমেম্বার দিস, যে এই দুজনের এই যে অপোজিশন টু দ্য এক্সপ্যানশন অফ এআই এটা একটা ইম্পর্টেন্ট পার্ট হতো। অ্যান্ড অফকোর্স লাস্টে কনক্লুডিং জায়গাটায় থাকতো ফিউচার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিমস ব্রাইট নাও অ্যাজ দেয়ার আর আ লট অফ স্কোপস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপার ইউসেজ। তো অ্যাসপিরেন্টস এইটা গেল সহজভাবে বলতে গেলে, দিস ওয়াজ like the key highlights of the areas from which we should have answered this question. Now if we go to the next part, that is a proper analysis of this. What was the difficulty level? Definitely বলা যায় এই প্রশ্নটার কিন্তু difficulty level was easy. কেন ইজি? তার কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়াজ মোর অর লেস অ্যান এস্টিমেটেড টপিক। ওকে, এখন অনেকে এটা নিয়ে প্রশ্ন করছে, অনেকে এই জায়গাটায় কনফিউজড হচ্ছে যে শ্যাডো অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন মডার্ন লাইফ, যে আমাদের মডার্ন লাইফ কী করে অ্যাফেক্টেড হচ্ছে বা ইনফ্লুয়েন্সড হচ্ছে বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে অ্যাসপিরেন্টস মডার্ন লাইফ কথাটাতে ভয় পাওয়ার মতো কিচ্ছু ছিল না বা ঘাবড়ে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। কেন জানো? তার পেছনে বেসিক কারণটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পপুলারিটি গেইনই করেছে ফ্রম নভেম্বর 2022, সুতরাং এটা এমনিতে একটা ভীষণ কন্টেম্পোরারি ইস্যু। তাই অফকোর্স এখানে লাইক মডার্ন লাইফ বলতে তুমি যা পড়ে এসছো এআই এর ওপর মেরিটস অ্যান্ড ডিমেরিটস সেই জিনিসগুলোই লিখতে হতো, নাথিং আদার দ্যান দ্যাট। ওকে, এবারে হচ্ছে
probability percentage, যেটা আমি আগে বললাম অ্যাসপিরেন্টস, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার, আই ক্যান সে দ্যাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার যেখানে তোমাদের প্রবাবিলিটি পার্সেন্টেজ বলার একটা অ্যাটেম্প্ট থাকছে যে কত পরিমাণ ক্যান্ডিডেট এটা আনসার করতে পারে অ্যাকচুয়াল হলে। এখন এখানে কিন্তু আমার কাছে অন্তত যা সার্ভে রিপোর্ট এসেছে, আমার কাছে পার্সোনালি যা সার্ভে রিপোর্ট এসেছে, সেখান থেকে যেটা বুঝতে পারছি 65 to 70% ক্যান্ডিডেট অ্যাটলিস্ট এই কোয়েশ্চেনটা আনসার করবেই। আচ্ছা, হোয়াট ওয়ার দ্য অ্যাডভান্টেজেস অফ আনসারিং, যেটা এক্ষুনি বললাম, ডেফিনেটলি ইটস আ কন্টেম্পোরারি ইস্যু। এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবাই পড়ে যেত হলে, দ্যাট ওয়াজ ভেরি এক্সপেক্টেড। ফ্ল্যাট কোয়েশ্চেন মানে কোনো রকম ল্যাঙ্গুয়েজে কিচ্ছু চেঞ্জেস আনেনি, একদম সরাসরি ফ্ল্যাট তোমাকে জিজ্ঞেস করে দিয়েছে যে মডার্ন লাইফে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কী ইম্প্যাক্ট আছে বলো। অ্যান্ড অফকোর্স ইটস আ ভেরি স্কোরিং টপিক কেন, তার কারণটা হচ্ছে এখানে ডেটা ইনফরমেশন তোমার কাছে যদি প্রপারলি রেডি করা থাকে তাহলে অফকোর্স ইউ উইল স্কোর ওয়েল হিয়ার। হোয়াট ওয়ার দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ আনসারিং নাও? Coming to that is data oriented topics, so a narrative answer won't be much appreciated. What do we exactly mean by narrative approach? মানে artificial intelligence আমার ডেইলি লাইফে কি সাহায্য করছে, আমার মোবাইলের মধ্যে কি কি এআই ডিভাইসেস আছে সেটা আমায় কি করে সাহায্য করছে, এই যে ন্যারেশনের জায়গাটা, রাদার দ্যান গোয়িং ফর দ্য স্ট্যাটিস্টিক্স, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি বলছে, আজকে ইন্ডিয়ান এয়ারলাইন্স কি করে এটাকে ইউজ করছে, অ্যামাজন ইউজ করছে, অ্যামাজন তাদের ই বুকস আনতে চলেছে ইউজিং চ্যাট জিপিটি, এই যে জায়গাগুলো মানে বেসিক ডেটা, আজকে জাপান টাইমস কি করে এটাকে লাইক অপোজ করছে যে ইউজ করা বেশি এআই কেন উচিত নয়, স্টিভ ওজনিয়াক, ইলন মাস্ক কেন অপোজ করছে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে যদি রাখা হয় তাহলেই সেটা কিন্তু ডেটা ওরিয়েন্টেড হচ্ছে। যদি তুমি না স্ট্যাটিস্টিক্স ফিগার্স দিতে পারো তাহলে টপিক ডেটা ওরিয়েন্টেড নয় এবং সেই ক্ষেত্রে তুমি স্কোর করবে না। এইখানে একটা বড় প্রশ্ন প্রচণ্ড আমি ফেস করি ক্যান্ডিডেটদের কাছ থেকে, যে ধরা যাক এমন কোনো টপিক হলো যার ব্যাপারে আমার ডেটা জানা নেই হলে বসে, তাহলে আমি কি করব? এইখানে বি রেস্ট অ্যাসিওর, পিএসসি যে জায়গায় টপিকের প্রশ্ন করছে যেখানে তারা জানে যে ডেটা এখানে প্রডিউস করা খুব কঠিন, যেমন এবারের পেপারেও হয়েছে, অফকোর্স আই উইল ডিসকাস, যেখানে ডেটা প্রডিউস করা খুব কঠিন সেখানটা পিএসসিও জানে, সেখানে তারা ডেটা খোঁজে না। কিন্তু যে টপিকে ডেটা আছে, ইনফরমেশান আছে, দ্যাটস অ্যাভেলেবেল, মানে নিউজ পেপার্স বার করছে, আর্টিকেলস বেরোচ্ছে, ওয়েবসাইটসে, বিভিন্ন ওয়েবসাইটসে তার উপরে লেখা হচ্ছে, প্রচুর ইউটিউব ভিডিওস তৈরি হচ্ছে, সেই জায়গার উপর যদি তুমি ডেটা না দিতে পারো, মানে এরকম একটা আনসার যদি তোমার আনসারটা ন্যারেটিভ হয়ে যায়, পিএসসি ইজ নট গোয়িং টু টেক দ্যাট ভেরি পজিটিভলি, ট্রুথ বি টোল্ড। ডিফিকাল্ট টু আনসার উইদাউট অ্যাডিকুয়েট নলেজ অ্যাবাউট দ্য ডেভেলপমেন্টস ইন এআই সিন্স 2022, ইয়োর রাইটিং হ্যাড টু বি ভেরি কন্টেম্পোরারি, যার জন্যে ডেভেলপমেন্টস ইন এআই সিন্স 2022 এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতো। অ্যান্ড যারা মেন্স দিয়েছো এবারে, যারা স্পেশাল ক্লাস করেছিলে তারা অলরেডি জানো, বা যারা রেগুলার ব্যাচে ক্লাস করছো তারাও এটা নিশ্চয়ই বলবে যে লাইক অলরেডি কিন্তু এই জায়গাটার ব্যাপারে আমার পর্যাপ্ত পরিমাণ ক্লাসে করানো ছিল। অ্যাম আই রাইট অ্যাসপিরেন্টস? এনিওয়ে চলো লেটস মুভ অন, যেটা আগেই বলেছি খুব বেশি সময় আজকে আমি নেব না। Next comes the second topic, and to me the most difficult topic in the entire question paper this time, that was representation of women's empowerment in the literatures of the world. দেখো অ্যাসপিরেন্টস, এই যে এক্সপ্রেশনটা, এটা নিয়ে কোনো সমস্যা ছিল না, উইমেন এম্পাওয়ারমেন্ট, বাট সমস্যা ছিল এই পার্টিকুলার ফ্রেজিংটা নিয়ে, লিটারেচার্স অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, অফকোর্স দিস ওয়াজ উইমেন এম্পাওয়ারমেন্ট এরিয়া থেকে প্রশ্ন করেছে। আচ্ছা, এখানে বলে রাখি বহু বছর পরে আবার আফটার 2015 এরকম প্রিসাইসলি একদম স্ট্রেট অন দ্য ফেস কোনো উইমেন ইস্যু নিয়ে WBCS এর ইংলিশ পেপারে কোয়েশ্চেন হচ্ছে, হয় না কিন্তু এখন আর। টাইপ অফ এসে অফকোর্স ইট ওয়াজ মেথডিক্যাল। ওয়াই মেথডিক্যাল? তোমায় পার্টিকুলারলি ইংলিশ, আই মিন টু সে ওয়ার্ল্ড লিটারেচারের ব্যাপারে এখানে জানতে হবে, নট মিয়ারলি ইংলিশ লিটারেচার, নট মিয়ারলি বেঙ্গলি লিটারেচার, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড লিটারেচার জানতে হবে এই আনসারটা করতে গেলে। দ্যাটস ওয়াই ইট ওয়াজ মেথডিক্যাল অ্যান্ড অফকোর্স ইনফরমেশন ওরিয়েন্টেড। এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন দিতে হবে। কীরকম ইনফরমেশন ডেফিনেটলি আমরা দেখবো একটু পরেই। কোয়েশ্চেন অ্যানালিসিস, অফকোর্স অ্যাডিকুয়েট ইনফরমেশন মাস্ট বি ইউজ টু স্কোর ওয়েল। বিগিনিং কোটেশন, যেটা আগের বারেও বলেছিলাম এই ক্ষেত্রেও থাকবে, কোটেশন ইউজ করাটা দরকার। আনসার মাস্ট ফোকাস, এই জায়গাটা মাস্ট ফোকাস অন দ্য লিটারারি ওয়ার্কস ফ্রম ওয়ার্ল্ড লিটারেচার, নট অনলি লিটারারি ওয়ার্কস বাট অলসো লিটারারি থিওরিজ ফোকাসিং অন women issues. Okay, so this was the basic structure of the second question. What can be the key highlights of the answer? দেখো, suggested opening quote, I am not free while any woman is unfree, even when her shackles are very different from my own. Order lord এর কথা এটা, order lord এর কথা এটা।
সেকেন্ড আরেকটা, মেন আর অ্যাফ্রেড দ্যাট উইমেন উইল লাফ অ্যাট দেম, উইমেন আর অ্যাফ্রেড দ্যাট মেন উইল কিল দেম। এটা খুব খুব ইম্পর্টেন্ট কথা, বাই আ ভেরি 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 ফেমাস পার্সন ইন দ্য ওয়ার্ল্ড অফ লিটারেচার, দ্যাটস মার্গারেট আটউড। যারা ইউ হ্যাভ, আই হোপ দোজ হু আর স্টুডেন্টস অফ লিটারেচার, তারা নিশ্চয়ই মার্গারেট আটউডের নাম শুনেছো। আচ্ছা, হোয়াট ওয়ার দ্য থিংস উই নিড টু রাইট অন উইমেন এম্পাওয়ারমেন্ট ইন ইউরোপিয়ান লিটারেচার? অফকোর্স এখানে দ্য থ্রি ব্রন্টি সিস্টার্স আসবেই, আসতেই হতো। তাছাড়া অফকোর্স আরেকজনের নাম এখানে যোগ হতেই পারতো, দ্যাট ইজ দ্য নেম অফ জেন আয়ার, জেন অস্টিন। ওকে, আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট অফকোর্স দ্য ওয়ার্কস অফ সিলভিয়া প্লাথ, ভার্জিনিয়া উলফ, ওকে, খুব ইম্পর্টেন্ট এদের, আর রুম অফ ওয়ানস ওন, Virginia Woolf, for example. Next, after that, of course, history of women empowerment in Indian literature. Indian literature কি করে আমরা women empowerment দেখেছি, সে ফর এক্সাম্পল যেখান দিয়ে শুরু হচ্ছে একটা খুব সিগনিফিকেন্ট ইংলিশে, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির রাজমোহনস ওয়াইফ। দেন ইউ হ্যাভ রবীন্দ্রনাথ টেগর, সরোজিনী নাইডু, women empowerment in the works of তরু দত্ত। তারপরে অফকোর্স কামালা মার্কান্দায়া, অনিতা দেসাই, কিরণ দেসাই, there are a whole lot of names. And after that, of course, আমরা যদি আফ্রিকান ক্যারিবিয়ান লিটারেচারে চলে যাই, there is Chinua Achebe, Ole Soyinka, V.S. Naipaul. There were, like, you can take the names of this, you can even take some important names of some important works of them. And of course, representation of women in postmodern literature, in postmodern society, current contemporary economy, postmodern বলতে কিন্তু of course চিনুয়া আচিবি, ভিএস নাইপল, এরা সবাই পোস্ট মডার্নে আসছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে এখানে পোস্ট মডার্ন বলতে আমি পোস্ট 2010 কথা বলছি, একটুখানি ফোকাস করতে হতো। রিপ্রেজেন্টেশন অফ উইমেন ইন লিটারারি ক্রিটিসিজম, যেটা এক্ষুনি বললাম, আর রুম অফ ওয়ানস ওন এখানে অফকোর্স থাকতো। সাইমন দি বিভিউরের দ্য সেকেন্ড সেক্স, এটাও থাকতো। মার্জিনালাইজড উইমেন, সে ফর এক্সাম্পল ইন্ডিয়া থেকে বামা থাকতো, এদিক থেকে মার্গারেট আটউড। Prospects of women empowerment using literature as a tool. So I hope you understand what was the difficulty of this topic. Like, for any civil servant aspirant who is not coming from a literature background, this question was extremely difficult, no doubt about that. So now coming to, of course, the difficulty level, extremely hard, যেটা আগেই বললাম, the most difficult question of the entire paper. Probability percentage of candidates attempting maximum 5%, not more than that. আচ্ছা, অ্যাডভান্টেজেস কি? অফকোর্স দুটো জায়গার লিটারেচারের ক্যান্ডিডেটসরা এটা প্রচণ্ড অ্যাডভান্টেজ পেত, ইংলিশ লিটারেচার অ্যান্ড কম্প্যারেটিভ লিটারেচার। কেন? কারণ এদের দুজনের কাছে একটা মারাত্মক এক্সপোজার থাকে অফ ওয়ার্ল্ড লিটারেচার। এরকম একটা টপিক লিখতে গেলে ডেফিনেটলি তোমাকে ওয়ার্ল্ড লিটারেচারের রেফারেন্স দিতেই হতো। নো স্ট্যাটিস্টিক্স আর রিকোয়ার্ড, লিটারালি নো স্ট্যাটিস্টিক্স আর রিকোয়ার্ড ওভার হিয়ার। Primary focus on literary works and literary criticisms would be enough. এই যে literary works and literary criticisms of the global, হ্যাঁ বারবার বলছি, গ্লোবাল লিটারারি ওয়ার্কস অ্যান্ড গ্লোবাল লিটারারি ক্রিটিসিজমসে সবচেয়ে ভালো এক্সপোজার কিন্তু পেত ইংলিশ লিটারেচার অ্যান্ড কম্পারেটিভ লিটারেচারের ক্যান্ডিডেটসরা। Disadvantages of answering: methodical topic based purely on literature. Yeah, suppose say if you are a candidate, say from, with due respect, if you are coming say from physics background or zoology background, হয়তো তোমার এতটা ওয়ার্ল্ড লিটারেচার পড়া নেই, সেই জায়গাটা তোমার ইন্টারেস্টের জায়গা নয়, তার পক্ষে এরকম একটা আনসার করা actually impossible. Aspirants without literary experience must never answer. Yes, such a question should never be answered by candidates who do not have literary experience. যাদের সাহিত্য, ওয়ার্ল্ড লিটারেচার, বিশ্ব সাহিত্য পড়ার তেমন অভিজ্ঞতা নেই, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা নয়। নট হাই স্কোরিং, এরকম প্রশ্ন খুব একটা হাই স্কোরিং হয় না। কেন হয় না? কারণ ওপিনিয়ন্স মে ভ্যারি ফ্রম এক্সামিনার টু এক্সামিনার। প্রত্যেকটা এক্সামিনারের এই ক্ষেত্রে ওপিনিয়ন্স আলাদা হতে পারে। কারোর মনেই হতে পারে সাইমন দি বিভুর, ভার্জিনিয়া উলফ এই জায়গাগুলো নিয়ে বেশি লেখা উচিত, কারোর মনেই হতে পারে আমাদের লেখা উচিত সে ফর এক্সাম্পল উইথ দ্য ইন্ডিয়ান ক্রিটিক্স অ্যান্ড উইমেন ফ্রম ইন্ডিয়ান লিটারেচার। ওকে, সো এখানে ওপিনিয়ন মারাত্মক ভ্যারি করতে পারে, তাই এখানে কিন্তু স্কোর প্রচণ্ড আপ ডাউন করবে। তাই আমার পার্সোনাল সাজেশন, দেখতেই পাচ্ছ এই প্রবাবিলিটি পার্সেন্টেজ থেকে নিশ্চয় বুঝতেই পারছো যে এরকম ধরনের আনসার ক্যান্ডিডেটের করাটা উচিত ছিল না। এগোলাম থার্ড টপিক, সার্চ ইঞ্জিনস অন দ্য ইন্টারনেট, লর্ড অর ডেভিল। এইখানে সার্চ ইঞ্জিনস নিয়ে অনেকের মধ্যে একটা মারাত্মক কনফিউশন হয়েছে যে সার্চ ইঞ্জিনস জায়গাটা
লাইক মানেটা কি? আই এম সো সারপ্রাইজড উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, যারা 10-15 মিনিট অন্তর অন্তর ইনস্টাগ্রাম রিলস পাবলিশ করতে পারে, তারা যদি না জানে গুগলকে একটা সার্চ ইঞ্জিন বলা হয়, দেন আই হ্যাভ রিয়েলি নাথিং টু সে। এখানে দ্য কোয়েশ্চেন এরিনা ওয়াজ অফকোর্স ওয়ান্স এগেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, এই বছর কিন্তু দুটো এসে এলো ফ্রম দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ট। অফকোর্স টাইপ অফ এসে ওয়াজ ওয়ান্স এগেন অ্যানালিটিক্যাল, ডেটা ওরিয়েন্টেড, অ্যাডিকুয়েট ডেটা অ্যান্ড ইনফরমেশন অফকোর্স দরকার, মানে একটা অ্যানালিটিক্যাল টপিক যেখানে তোমায় ডেটা প্রেজেন্ট করতে হতো। ইনফরমেশন মাস্ট বি ইউজ টু স্কোর ওয়েল। বিগিনিং কোটস আবারও লাগতো। ফোকাস অন কন্টেম্পোরারি ইস্যুস, মানে রিসেন্ট টাইমে কী কী ডেভেলপমেন্ট আসছে, সার্চ ইঞ্জিনের জগতে থ্রেটসগুলো কী, অ্যাডভান্টেজেসগুলো কী, সেই জায়গাটার উপরে এটা আনসার করতে হতো। নেক্সট, অফকোর্স, হোয়াট আর দ্য কি highlights of the answer? Of course, the internet gave us access to everything, but it also gave everything access to us. Said by Zem Weich. আর একটা হচ্ছে, the internet could be a very positive step towards education, organization and participation in a meaningful society. আমার মতে ডিয়ার অ্যাসপিরেন্টস, এরম ধরনের একটা কোড ইউজ করাটা অনেক অনেক বেশি ভালো হতো, যেহেতু নোয়াম চমস্কি ইটস হিমসেলফ ইজ আ ভেরি আই মিন ওয়েল রেকগনাইজড নেম। আর এই কথাটার মধ্যে একটা ব্যালেন্স ছিল দুটো দিকের মধ্যে। ওকে, নাও দ্য সেকেন্ড থিং ইজ, কারণ এইখানে দেখো এই এক্সপ্রেশনটা একটুখানি হলেও ভেগ, বাট প্রবলেমটা হচ্ছে যখন তুমি কোটস কারুর ইউজ করছো তখন এক্স্যাক্ট যে কথাটা বলা হয়েছে সেটাই তোমায় ইউজ করতে হয়। দেখো, নেম অফ প্রাইমারি সার্চ ইঞ্জিনস অ্যাভেলেবেল ইন ইন্টারনেট, যেমন তুমি এখানে গুগলের নাম তো দিতেই পারতে অফকোর্স, এবং খুব ইন্টারেস্টিং, এটা অনেকেই কনফিউজড হয়ে আমায় জিজ্ঞেস করছে, অফকোর্স তুমি এখানে ফেসবুকের নাম লিখতে পারতে। কেন এখানে তুমি ফেসবুকের নামটা লিখতে পারো? তুমি কোথায় খেতে যাবে, কোথায় ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, এগুলো তুমি ফেসবুকে গিয়ে বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপসে পাও। তো বিভিন্ন ফিল্মসের ব্যাপারে জানতে চাইলে, বিভিন্ন অ্যাকাডেমিক ভিডিওসের ব্যাপারে জানতে চাইলে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো, তাই না? তো এই জায়গাগুলো কিন্তু সার্চ ইঞ্জিনসের মধ্যে আস্তে আস্তে ঢুকে গেছে। অফকোর্স অ্যাডভান্টেজেস অফ সার্চ ইঞ্জিন, কোন কোন জায়গাগুলো, ইজি অ্যাক্সেস টু ইনফরমেশন, কন্ডিউসিভ টু বিজনেস ডেভেলপমেন্টস, কারণ একটা জায়গার বিজনেস মডেলটা কী, বিজনেস প্যাটার্নটা কী, সেটা এই সার্চ ইঞ্জিনস থেকে বিভিন্ন আর্টিকেল পড়ে আমরা জানতে পারি। গাইডেন্স ইন অ্যাকাডেমিক্স, অফকোর্স গাইডেন্স ইন অ্যাকাডেমিক্সের তো একটা মারাত্মক এক্সাম্পল হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইউটিউবের ক্লাসটা, তাই না? অ্যানালিসিস অফ দ্য থ্রেটস, যে কোন কোন জায়গাগুলো এদের থ্রেটস হচ্ছে, মানে ধরো থ্রেটস মানে কী কী থাকতো, কনটেক্সট অফ ইন্টারনেট অ্যাডিকশান, যে আস্তে আস্তে মানুষ ইন্টারনেটে পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ওই হয়তো তুমি গুগল দিয়ে শুরু করেছিলে, সার্চ ইঞ্জিনে গিয়ে পড়ছোই বাড়িতে বসে মন দিয়ে, কিছু একটা জায়গা দেখবে বলে হঠাৎ করে ইচ্ছে হলো 2 মিনিট ফেসবুকটা দেখে নি বলে ফেসবুকে গিয়ে ওই যে মাটন বিরিয়ানির রিল দেখা শুরু করলে, যতক্ষণে শেষ করলে 45 মিনিট কোথা দিয়ে পেরিয়ে গেছে বুঝতে পারছো না, তাই না? মানে দিস হ্যাপেন্স ইন আওয়ার লাইফ। তো অফকোর্স দ্যাটস আ পার্ট অফ অ্যাডিকশন। অনলাইন স্ক্যামস একটা মারাত্মক জায়গা, অনেক ক্ষেত্রেই হয়, বিশেষ করে বয়স্ক মানুষদের সাথে, এবং যারা টেক স্যাভি নয় অতটা, সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো গুগল থেকে কোনো একটা লিঙ্কে গিয়ে ভুল করে ক্লিক করে ফেলো, যার জন্য হঠাৎ করে প্রচুর পরিমাণ টাকা ব্যালেন্স থেকে কমে গেল। দ্যাটস আ পার্ট অফ অনলাইন স্ক্যাম। অফকোর্স সাইবার ক্রাইম পার্সেন্টেজ ভারতে কীভাবে বাড়ছে, এই যে পার্টগুলো না, এই পার্টগুলোতে প্রপার ডেটা তোমাকে দিতে হতোই অ্যাসপিরেন্ট, প্লিজ মাথায় রাখবে। যেমন সে ফর এক্সাম্পল এই যে ক্রাইম পার্সেন্টেজ নিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর আমাদের কি ডেটা আছে, সেই ক্রাইম এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর কি ডেটা আছে, অফকোর্স সেই জায়গাটা আমাদেরকে লিখতে হতো। ইম্পর্টেন্স অফ ডিজিটাল লিটারেসি প্রচণ্ড বেশি দরকার যদি আমরা সার্চ ইঞ্জিনকে আরও প্রপারলি ইউজ করতে চাই। আমাদের সেইখান থেকেই আসতো পার্সেন্টেজ অফ ডিজিটাল লিটারেসি এখন ভারতে কতটা পিটিএবল কন্ডিশনে দাঁড়িয়ে আছে, অফকোর্স এই জায়গাটাতে ডেটা দিতে হতো। গভর্নমেন্ট ইনিশিয়েটিভস টু ইমপ্রুভ ডিজিটাল লিটারেসি অ্যান্ড কনক্লুডিং থটস অন ইউজিং দ্য সার্চ ইঞ্জিন a bit more thoughtfully. Okay, so these were the main areas এই কোয়েশ্চেনটা থেকে। আচ্ছা, এবারে যদি আমরা চলে যাই পরেরটায়, ডিফিকাল্টি লেভেল মিডিয়াম। ওয়াই দ্য ডিফিকাল্টি লেভেল ইজ মিডিয়াম? কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো পুরোপুরি ফ্ল্যাট নয় যে এই আমার মেরিটস, এই আমার ডিমেরিটস। এখানে জায়গাগুলো কোরিলেট করতে হচ্ছে, ভাবতে হচ্ছে যে লাইক মেবি ওল্ড পার্সনসরা কী প্রবলেম ফেস করছে সার্চ ইঞ্জিনের জন্য, এটা তোমাকে ভাবতে হবে। যারা টেক স্যাভি নয় তারা কী কী প্রবলেম ফেস করছে, অ্যাডিকশানের জায়গাটা, এই জায়গাগুলো ভাবতে হবে। যদিও এটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি ফ্ল্যাট কোয়েশ্চেন হওয়া উচিত, বাট এখানে কিন্তু একটু মাথা খাটানোর জায়গা ছিল বেশি, তাই এটা ডিফিকাল্টি লেভেল কখনোই ইজি বলা যায় না, মিডিয়াম অবশ্যই বলা যায়। অ্যান্ড অফকোর্স প্রবাবিলিটি পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস অ্যাটেম্পটিং 25 to 30%, তার বেশি ক্যান্ডিডেট আমার কাছে অন্তত যা ফিডব্যাক এসছে সেই অনুযায়ী কিন্তু আমি পার্সোনালি মনে করি না তার চেয়ে বেশি ক্যান্ডিডেট এই কোয়েশ্চেনটা আনসার করেছিল বলে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ আনসারিং, অফকোর্স স্কোরিং টপিক, কন্টেম্পোরারি ইস্যু,
আবারও সেই এটার মতোই একই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ডেটা ওরিয়েন্টেড টপিক। তাই এখানে অ্যাডভান্টেজেস কি সার্চ ইঞ্জিনের বা ডিসঅ্যাডভান্টেজেস কি সার্চ ইঞ্জিনের, এটা ভাই তোমাকে ডেটা দিয়েই মেনশন করতে হবে। এখানে তোমার ডেটা ছাড়া কোনো অপশান ছিল না। ডিফিকাল্ট টু আনসার উইদাউট অ্যাডিকুয়েট নলেজ অ্যাবাউট দ্য মডিফিকেশনস অ্যান্ড থ্রেডস, বিশেষ করে এই থ্রেডসের জায়গাটা অফ সার্চ ইঞ্জিনস এখানে দরকার। আর যেটা বলেছিলাম যে একটা কম্প্যারিজন থাকবে প্রত্যেকটা পার্টের পর উইথ দ্য কোয়েশ্চেন পেপার, কম্প্যারিজন উইথ 2021 BCS মেন্স ইংলিশ পেপারে দেখা যাচ্ছে। অলসো ওয়ান অ্যানালিটিক্যাল ডেটা ওরিয়েন্টেড এসে ওয়াজ আস্কড ফ্রম দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরিনা। প্রশ্নটা ছিল দ্য মিনেস অফ স্মার্টফোনস, দ্য মিনেস অফ স্মার্টফোনস মানে স্মার্টফোনসের খারাপ দিকগুলো কী কী। ওকে, সো এসে পার্টটা কমপ্লিট। এখান থেকে অফকোর্স এতক্ষণে আশা করি আলোচনা থেকে বুঝে গেছো, উচিত ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আনসার করা। উই আর মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। চলো, নেক্সট ছিল রিপোর্ট রাইটিং। ড্রাফট রিপোর্ট অন দ্য ইউজফুলনেস অফ মেকিং আ ইয়ার্স ইন্টার্নশিপ ইন ইন্ডাস্ট্রি আ কম্পালসারি পার্ট অফ কলেজ এডুকেশন উইদিন 200 ওয়ার্ডস। দেখো এই প্রশ্নটা কিন্তু ডিফিকাল্ট মিডিয়াম থেকে ডিফিকাল্ট লেভেলের প্রশ্ন, এটা কিন্তু সহজ প্রশ্ন অ্যাকচুয়ালি নয়। মেন জায়গাটা ছিল এখানে প্রচুর বুদ্ধি খাটাতে হবে আনসার করতে গেলে। এর ওপরে ডেটা ইনফরমেশান তোমাদের কাছে অফকোর্স অ্যাভেলেবেল ছিল, যে যারা যারা মেন্সের ক্লাস করেছো, স্পেশাল ক্লাস করেছো, ব্যাপারটাকে রিলেট করতে পারাটা ইম্পর্টেন্ট ছিল। ওকে, এডিটোরিয়াল টাইপ অফ রিপোর্ট, অফকোর্স এডিটোরিয়াল, যেটা WBCS কখনোই ডিসঅ্যাপয়েন্ট করে না। সিন্স 2016, 16, 17, 18, 19, 20, 21, 22 ফর দ্য লাস্ট 7 ইয়ার্স পরপর এডিটোরিয়াল রিপোর্ট দিয়েছে। কোয়েশ্চেন অ্যানালিসিস অফকোর্স কন্টেম্পোরারি টপিক, কেন বোঝাচ্ছি, এইখানে কিন্তু এই টপিকটায় দুটো জায়গা সবচেয়ে ইম্পর্টেন্ট, ন্যাশনাল এডুকেশন পলিসি আর স্টার্ট আপ ইকোসিস্টেম অফ ইন্ডিয়া। স্টার্ট আপ ইকোসিস্টেম ইন আওয়ার ইন্ডিয়ান ইকোনমি অ্যাকচুয়ালি, এই দুটো পার্ট এখানে খুব ইম্পর্টেন্ট ছিল। কেন? অফকোর্স সেই জায়গাটা দেখবো। সি what are the key highlights of answer? Significance of internship in startup structure of Indian economy, বিশেষ করে এই জায়গাটা লিখতে গেলে তোমাকে ডেফিনেটলি লিখতে হতো লকডাউন পিরিয়ডটার সময় থেকে, যখন থেকে ভারতে স্টার্ট আপ স্ট্রাকচারটা বা স্টার্ট আপ ইকোনমিকে ভারত একটু সিরিয়াসলি নিল। ন্যাশনাল এডুকেশন পলিসি, কেন এখানে কেন ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে লিখতে হবে, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে স্যার এই কোয়েশ্চেনটার সাথে আপনি কেন বলছেন ন্যাশনাল এডুকেশন পলিসি ইজ ইম্পর্টেন্ট বা ন্যাশনাল এডুকেশন পলিসিকে এটার সাথে রিলেট করা দরকার। তার কারণটা দেখো, এনইপি এনকারেজেস টু গো বিয়ন্ড রোট লার্নিং, মানে মুখস্থবিদ্যের বাইরে, স্ট্রাকচার জিনিসের বাইরে কিছু নতুন করব, কিছু আমি করে দেখাবো, সেই কারেজটা রাখা, সেই জায়গাটার একটা মারাত্মক এক্সপোজার দিচ্ছে কিন্তু আমাদের নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি। ক্রিয়েটিং নিউ উইন্ডোজ ফর ইন্টার্নশিপ, কেন নিউ উইন্ডোজ ফর ইন্টার্নশিপ? দেখো প্রত্যেকটা জায়গায় কিরকম ইন্টার রিলেটেড। NEP 2020 offers combination of various subjects that encourages one to explore ভ্যারিড ফিল্ডস। হতেই পারে তুমি আজকে লিটারেচারের ছাত্র কিন্তু তুমি ফিজিক্স ভালোবাসো, এতদিন অবধি তুমি যে প্যাটার্নে পড়ে আসছিলে সেখানে তুমি ইংলিশ অনার্স বা বাংলা অনার্স পড়লে, তার সাথে তোমার ফিজিক্স অপশন ছিল না। কিন্তু নিউ এডুকেশন পলিসি কিন্তু প্রচুর নতুন উইন্ডোজ তোমাদের জন্য খুলে দিচ্ছে। Exploration of varied areas would get higher impetus, মানে higher encouragement with internship facilities. Internship facilities যদি প্রোভাইড করা হয় বিভিন্ন জায়গার উপর, বিভিন্ন সাবজেক্টসের উপর, বিভিন্ন ডিসিপ্লিনসের উপর, ক্যান্ডিডেটসরা কিন্তু আস্তে আস্তে পড়াশোনা শুরু করবে। অফকোর্স ইন্টার্নশিপ আমাদেরকে আরও অনেক বেশি জব ওরিয়েন্টেড করতে পারে। এই যে জায়গাগুলো না, এই পার্টটাতে কিন্তু এখানে ডেটা প্রয়োজন ছিল, এই পার্টটাতে এখানে ডেটা প্রয়োজন ছিল। ইম্প্যাক্ট অফ হায়ার নাম্বার অফ ইন্টার্নশিপ প্রোগ্রামস অন ইন্ডিয়ান ইকোনমি, অফকোর্স দেখে বুঝতেই পারছো ডেফিনেটলি একটু মিডিয়াম টু হার্ড কোয়েশ্চেন। এখানে দেখো অ্যাডভান্টেজেস অফ আনসারিং, ডিসঅ্যাডভান্টেজেস অফ আনসারিং বলা নেই। কেন বলা নেই? তার কারণ রিপোর্টে ওরা কোনো অপশানই দেয়নি। কখন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আমরা আলোচনা করব, যখন অপশানস আছে, আমরা পাশাপাশি ফেলে কম্পেয়ার করে দেখতে পারবো আচ্ছা এইটা আনসার করা উচিত ছিল না, এইটা আনসার করা উচিত ছিল। কিন্তু যেখানে তোমাকে কোনো অপশান দেয়নি, তুমি বাধ্য আনসার করতে, সেখানে আর অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেসের গল্পটাই আসে না অ্যাসপিরেন্টস। ওকে, সো কম্প্যারিজন উইথ 2021 পেপার, দুটো জিনিস। রিপোর্ট যেটা বললাম যে 2016 থেকেই এডিটোরিয়াল দিচ্ছে, তো 2021-এও এডিটোরিয়াল ছিল। আর সেইবারের প্রশ্নটার ফোকাস ছিল কিন্তু অন ইকোনমি অ্যান্ড প্রাইভেটাইজেশন, মানে কোথাও একটা গিয়ে দেখো ইকোনমি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রিপোর্ট রাইটিং স্ট্রাকচারটায়, এবং অফকোর্স সেইটার উপরে কী কী জায়গা তৈরি করতে হয়, কীভাবে তাহলে আমরা নতুনভাবে অ্যাপ্রোচ করবো, অফকোর্স আপকামিং ভিডিওসে সেই জায়গাটার উপরে এক্সপ্লেনেশন থাকবে অ্যাসপিরেন্টস। সো দিস ওয়াজ বেসিক্যালি দ্য রিপোর্ট রাইটিং পার্ট, দিস ওয়ার দ্য হাইলাইটস, দিস ওয়াজ দ্য এরিয়া। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ লেটার রাইটিং। লেটার রাইটিং দুটো দিয়েছিল, প্রথমেরটা ডিরেক্টর জেনারেল এনসিসি রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মি অন দ্য নিড টু মেক এনসিসি ট্রেনিং আ পার্ট অফ এডুকেশন ইন স্কুল। কোয়েশ্চেন এরিনা অফকোর্স লেটার টাইপ, ইফ ইউ রিমেম্বার আগের ভিডিওগুলোয় যাও,
আমি বলেছিলাম অফিসিয়াল লেটার আর অ্যাপ্লিকেশন রাইটিং আস্তে আস্তে WBCS এ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে। 2018-এ একটা এসেছিল, 2020 মেন্সে দুখানা এসেছিল, 2021 মেন্সে একখানা এসেছিল, 2022 মেন্সে আবারও একখানা এলো। মানে লাস্ট 2018, 19, 20, 21, 22 লাস্ট 5 বছরে মোট 5খানা প্রশ্ন এসছে ফ্রম অ্যাপ্লিকেশন রাইটিং অর অফিসিয়াল লেটার, এবং এবারে আবারও তাদের প্যাটার্ন মেনে আবারও রিকোয়েস্ট লেটার দিল। যদি তোমরা একদম যেটা ফার্স্ট ভিডিও ছিল আমার ডেসক্রিপটিভ সেশনের উপর যদি যাও, সেখানে লেটারের অ্যানালিসিসে কিন্তু দেখবে আমি বলেছিলাম অ্যাসপিরেন্ট যে রিকোয়েস্ট লেটার খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে। ইনফ্যাক্ট এই যে 5খানা প্রশ্ন এখনও অবধি করা হলো WBCS এ ফ্রম দ্য অ্যাপ্লিকেশন রাইটিং পার্ট, তার মধ্যে 4খানা প্রশ্ন কিন্তু রিকোয়েস্ট লেটার। ওকে, এগোলাম। হোয়াট আর দ্য কি হাইলাইটস অফ আনসার? অফকোর্স ইনডিউসড ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যামং দ্য ইয়াং ছেলে মেয়েদের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবে এনসিসি ট্রেনিং, ডিসিপ্লিনড অ্যাপ্রোচ টু লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, টিম ওয়ার্ক শেখাবে, লিডারশিপ কোয়ালিটিস, সেকুলার আউটলুক, কারণ সবাই মিলে একটা জায়গায় সে টিম বেঁধে কাজ করছে, অফকোর্স সেখানে সেকুলার আউটলুক আসবে, এক্সপ্লোরিং ইন্টারেস্ট অ্যান্ড ট্যালেন্ট বিয়ন্ড অ্যাকাডেমিক্স। পড়াশোনার বাইরে গিয়েও সবাইকেই যে পড়াশোনাতেই দুর্দান্ত হয় তা তো নয়, সুতরাং পড়াশোনার বাইরে গিয়েও যে প্রচুর ফিল্ড আছে, সেইখানে একটা মারাত্মক জায়গা হচ্ছে আমাদের এই এনসিসি পার্টটা। হয়তো হতেই পারি কারোর সেই জায়গা থেকেই খুব ইম্পর্টেন্ট কিছু উঠে এলো এবং জীবনে দ্যাট পারসন কন্ট্রিবিউটস ভেরি ম্যাসিভলি ইন দ্য ইন্ডিয়ান আর্মি। সো বেনিফিটস অফ এনসিসি সার্টিফিকেট, এই জায়গাটাতে একটুখানি যদি ডেটা দেওয়া যেত, দ্যাট ইজ সার্টিফিকেট ABC বলে যে ভাগটা থাকে, স্কুল লেভেলে A, হাই স্কুল লেভেলে B, দেন অফকোর্স কলেজ লেভেলে গিয়ে C, সেখান থেকে তোমাদের কী কী অ্যাডভান্টেজেস থাকে, রিজার্ভেশনস থাকে ইন কেস অফ জবস, এই জায়গাগুলো একটু দিতে পারলে ভালো হতো। অ্যান্ড অফকোর্স দ্য কনটেক্সট অফ বিকামিং অগ্নিবীরস ইভেনচুয়ালি, যে শেষ অবধি এদের কাছে ক্ষমতা থাকে অগ্নিবীরস হয়ে যাওয়ার, এই জায়গাটার উপরে কোনো সন্দেহ নেই যে এদের একটা অগ্নিবীর যেটা অগ্নিপথ স্কিমের এখন জায়গাতে আসছে, সেখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হতো কিন্তু এই জিনিসটা লেখা, এটার একটা রেফারেন্স দেওয়া। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ ডিফিকাল্টি লেভেল ওয়াজ অফকোর্স ইজি। এই কোয়েশ্চেনটা আনসার করতে পারা উচিত ছিল। প্রবাবিলিটি পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস অ্যাটেম্পটিং দ্য কোয়েশ্চেন, আমার কাছে যেটুকু ফিডব্যাক এসছে, অফকোর্স 65 to 70%। দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজেস অফ আনসারিং, নো ডেটা রিকোয়ার্ড। এখানে অ্যাকচুয়ালি ডেটার কোনো জায়গা দরকার ছিল না, যেহেতু ABC যেটা বলছে ওটাও দরকার ছিল না, মানে না লিখলেও চলে, কারণ 150 ওয়ার্ডে শেষ করতে হচ্ছে। নিড টু এলুসিডেট, মানে ফোকাস করতে হবে অন সাম কি এলিমেন্টাল কিজ অফ ফিজিক্যাল ফিটনেস। যেমন আমার এক্ষুনি মনে পড়ছে আমাদের একজন ক্যান্ডিডেট এবছর শিয়ালদা থেকে মেন্স দিয়েছে, দেখো কি সুন্দর আইডিয়াটা ভেবেছে। বললো যে এই যে ওবিসিটি বাড়ছে বাচ্চাদের মধ্যে, হেলথ কেয়ারের ওপরে আমার ডেটা করানো ছিল, ওবিসিটি বাড়ছে বাচ্চাদের মধ্যে, বা ধরো ডায়াবেটিস, জুভেনাইল ডায়াবেটিসের পার্সেন্টেজ বাড়ছে, এই ডেটাটা দিয়ে দেখানো যেত যে ফিজিক্যালি ফিট থাকলে অফকোর্স এই ফিজিক্যাল হেলথ প্রবলেমসগুলো থেকে সে বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ আমি যে কথাটা, যারা মেন্সের স্পেশাল ক্লাস করেছো, যারা রেগুলার ক্লাস করো, তারা প্রত্যেকেই জানো এই কথাটা আমি বারবার বলি, যে জায়গাগুলোর ওপরে ডেটা দেবো, ইনফরমেশান দেবো, যদি ঠান্ডা মাথায় সেটাকে কমন সেন্স অ্যাপ্লাই করে ইউজ করতে পারো, তাহলে কিন্তু মোটামুটি সব ধরনের টপিকেই তুমি ডেটা ইনফরমেশান অ্যাকচুয়ালি তোমার হাতে পাবে আনসার করার সময়। ওকে, সুটেবল কন্টেন্ট টু কমপ্লিট উইদিন 150 ওয়ার্ডস, দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। যেরকম একটা টপিক কিন্তু 150 ওয়ার্ডের মধ্যে আনসার করা যায়। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস কি? মাস্ট হ্যাভ অ্যাডিকুয়েট আইডিয়া অ্যাবাউট এনসিসি। আনফর্চুনেটলি আই এম সেইং দিস, আই ওয়াজ ভেরি শকড এরকম একটা ফিডব্যাক পেয়ে যে এনসিসি জিনিসটা কি সেটাই জানি না। নাও কাম অন, WBCS মেন্স দিতে বসে কেউ যদি জানেই না এনসিসি কাকে বলে, লাইক আই হ্যাভ নাথিং টু সে, সেটা মানে এইটুকু মিনিমাম তার মধ্যে সেন্স কাজ করবে, আই সিনসিয়ারলি হোপ অ্যাজ আ টিচার। ওকে, স্ট্রাকচারিং দ্য ফরম্যাট উড বি ক্রুশিয়াল, যেহেতু এটা একটা অ্যাপ্লিকেশন লেটার, অ্যাপ্লিকেশন রাইটিং, অফিসিয়াল লেটারের ক্ষেত্রে অনেকেরই না স্ট্রাকচারটা নিয়ে, ফরম্যাটটা নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা কনফিউশন থেকে যায়, লাইক খুব কনফিউজ থাকে তারা, তো যার জন্য এখানে স্ট্রাকচারিংটা তো অফকোর্স ক্রুশিয়াল হতো। ইন্ট্রোডাক্টরি অ্যাড্রেস মাস্ট বি ডান কেয়ারফুলি, যেহেতু তুমি হায়ার অথরিটিকে লিখছো, কীভাবে শুরু করা উচিত সেটা একটু বুঝতে হবে। এবং এই ক্ষেত্রে অনেকেই আছো যারা অলরেডি জানো, যারা আমাকে চেনো, আগে লাইক আমরা অফলাইনে ক্লাস করেছি, তারা অনেকেই এটা জানো যে কোন ক্ষেত্রে কীভাবে অ্যাড্রেস করা উচিত, সেই কাজটা কিন্তু আমি করিয়ে রাখি। সুতরাং সেই ক্ষেত্রে আশা করি তাদের সমস্যা হয়নি, এবং তাদের ফিডব্যাক অনুযায়ী আমার তো মনে হয় না তাদের সমস্যা হয়েছে এটা আনসার করতে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, that is second letter was editorial letter to the editor of a reputed English daily highlighting the insecurity, highlighting মানে মেন কোন জায়গাগুলোর উপরে ফোকাস করবে,
এই লেটারটা ইনসিকিউরিটি ফেসড বাই দ্য এল্ডারলি পিপল, ইনসিকিউরিটি ফেসড বাই দ্য এল্ডারলি পিপল। সি এখানে কোয়েশনারি না, অফকোর্স সোশ্যাল ইস্যু, লেটার টাইপ এডিটোরিয়াল লেটার। কোন কোন জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে? কি হাইলাইটস অফ আনসার, গ্রোয়িং পার্সেন্টেজ অফ সিনিয়র সিটিজেন্স ইন মেট্রোপলিটন, যে মেট্রোপলিটনের সিনিয়র সিটিজেন্সরা বাড়ছে, সংখ্যায় বাড়ছে। এজেড পিপল নট ইন টিউন উইথ টেকনোলজি, এই জায়গাটা অনেকের মাথায় এসছে কিনা, লাইক আই এম নট ভেরি শিওর, যে তাদের কিন্তু এটা একটা খুব বড় ইনসিকিউরিটির জায়গা, যে তারা সব সময় টেকনোলজিক্যাল অ্যাসপেক্টসগুলো বোঝে না, যার জন্যই তারা এত বেশি অনলাইন স্ক্যামস ফেস করছে। ইনসিকিউরিটি মানে তো শুধু অফলাইন ইনসিকিউরিটিগুলো নয়, অনলাইন ইনসিকিউরিটিগুলো, তাদের যে টাকা চলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে অনলাইন স্ক্যামস হচ্ছে তাদেরকে নিয়ে, সেই জায়গাটাও ইম্পর্টেন্ট হতো। সেন্স অফ অ্যালিয়েনেশন ফ্রম সোসাইটি, কারণ ডেফিনেটলি তারা নিজেদেরকে এই সোসাইটির সাথে মেলাতে পারে না। খুব সহজ একটা লজিক দিচ্ছি, আজকে কেন সে দেখবে ওই যে স্টেশনে বলো, ট্রেনের ভেতরে বলো, ওই গান চালিয়ে দিয়ে নাচ করে রিলস বানাচ্ছে ইনস্টাগ্রামের জন্যে, তখন আশেপাশে বয়স্ক মানুষগুলো যারা বসে থাকে তাদের চোখ মুখ দেখবে, মানে দে ফিল অ্যাবসলিউটলি অ্যালিয়েনেটেড, যে হচ্ছেটা কি ভাই, হঠাৎ করে এইখানে ট্রেনে উঠে নাচছে কেন, মানে ট্রেনে উঠে লোকে এতদিন অবধি গোঁতাগুতি খেত ভিড়ের মধ্যে, এখন তার জায়গায় কেউ যদি নাচে, সো লাইক অফকোর্স দ্যাট ইজ গোয়িং টু কনফিউজ দেম, তাই না? ভিকটিমস অফ নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচার, অফকোর্স যেখানে বোথ দ্য পার্সনস আর ওয়ার্কিং, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের হয়তো একটি বাচ্চা আছে, সে সারাদিন তার টিউশনস, পড়াশোনা, অনলাইন গেমস, ফেসবুক করা নিয়ে ব্যস্ত, সুতরাং দে পিপল গেট ভেরি লোনলি, অ্যান্ড দ্যাট দেখো কিরকম ইন্টার রিলেটেড, অ্যান্ড দ্যাট গিভস রাইজ টু লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, অ্যান্ড অফকোর্স সিকিউরিটি ইস্যুস ওয়াইল স্টেইং অ্যালোন। সিকিউরিটি ইস্যুসের মধ্যে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এখানে হতো দ্য হেলথ ইস্যুস, দ্য হেলথ কেয়ার ইস্যুস, যে তারা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে হাউ টু হ্যান্ডেল দ্যাট। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো মাথায় আসাটা সবসময় কিন্তু খুব সহজ হয় না, তাই এটার ডিফিকাল্টি লেভেল ডেফিনেটলি আমি বলবো মিডিয়াম। প্রবাবিলিটি পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস আনসারিং দ্য কোয়েশ্চেন 30 to 35%, আমার কাছে অন্তত যে ডেটা এসেছে। ওকে, অ্যাডভান্টেজেস অফ আনসারিং, এডিটোরিয়াল লেটারের ফরম্যাট সকলেরই জানা, লেখা সমস্যা নয়। অ্যানালিসিসটাই বেশি ইম্পর্টেন্ট ডেটা দেওয়ার চেয়ে, নট মাচ স্ট্রেস অন ডেটা। দেখো কীভাবে এই দুটো ইন্টার রিলেটেড, এখানে অ্যানালিসিস করাটাই বেশি ইম্পর্টেন্ট, ডেটা দেওয়াটা নয়, কারণ আমরা বয়স্ক মানুষদের নিয়ে কথা বলছি। স্কোপ অফ ন্যারেটিভ আনসার, মানে পুরোটাই ন্যারেটিভ একটা আনসার লিখে তুমি বেরিয়ে আসতে পারতে। ডিসঅ্যাডভান্টেজেস কি, এই যে ইনক্লুডিং দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড অফ টেকনোলজি, এটা অনেকের মাথাতেই চট করে আসবে না হলে বসে, যদিও এই সংক্রান্ত ডেটা আমার প্রচুর দেওয়া আছে, যারা যারা ক্লাস করেছো অ্যাসপিরেন্টস তারা কিন্তু জানো। প্রপার অ্যানালিটিক্যাল আইডিয়া অ্যাবাউট নিউক্লিয়ার ফ্যামিলি, এই যে নিউক্লিয়ার ফ্যামিলি জিনিসটা কাকে বলে, খায় না মাথায় দেয়, যেখান থেকে যে কনসেপ্ট এখন জন্ম নিচ্ছে অফ নিউক্লিয়াস ফ্যামিলিজ অলসো, এই জায়গাগুলো কিন্তু ক্লাসে আমার ডিটেলসে আলোচনা করা আছে। যারা যারা রেগুলার বেসিসে ক্লাসগুলো করেছো তারা কিন্তু এই জিনিসটা বলতে পারবে। আইডিয়া অ্যাবাউট ডিসঅ্যাডভান্টেজেস অফ লোনলি এজেড পিপল, অফকোর্স তারা কী কী সমস্যা ফেস করে। আইডিয়া অ্যাবাউট হেলথ কেয়ার অফ এজেড পিপল সার্ভাইভিং অ্যালোন, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু মাথায় আনাটা, এর অ্যানালিসিস করাটা অফকোর্স ডেফিনেটলি একটু বেশি কঠিন ছিল। তাই আমি পার্সোনালি বলবো ফার্স্ট কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করা এখানে বেশি বুদ্ধিমানের কাজ ছিল। কম্প্যারিজন উইথ 2021 মেন্স পেপার, অফকোর্স অফিসিয়াল লেটার অ্যাপ্লিকেশন রাইটিং হ্যাড কাম which was request letter by nature। যদি তোমাদের মনে থাকে আগের ভিডিওসগুলোতে ফিরলে দেখবে আমি বলেছিলাম রিকোয়েস্ট লেটার আসা আর এডিটোরিয়াল লেটার আসার প্রবাবিলিটি সবচেয়ে হাই। যারা এবারে মেন্সের ক্লাস করেছো তারাও মনে করে দেখো, বারবার এই কথাটা বলেছিলাম, রিকোয়েস্ট লেটার আর এডিটোরিয়াল লেটার আসারই চান্স সবচেয়ে বেশি হাই। আচ্ছা 21-এও কিন্তু এডিটোরিয়াল লেটার এসেছিলো ফোকাসিং অন চিলড্রেন অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউট, মনে করে দেখো, ওখানে দিয়েছিল তোমার ওই কর্পোরিয়াল পানিশমেন্ট ইন একাডেমিক ইনস্টিটিউটস, তাই না? তো এবারে দেখো এই জিনিসটা কিন্তু মোট 4 বার, এই প্রোটোটাইপটা মোট 4 বার রিপিট করলো, আমি লিখে দিচ্ছি সংখ্যাটা, মোট 4 বার রিপিট করলো বিসিএসে। 2018-তেও এসেছিল এডিটোরিয়াল লেটার, নেগেটিভ টপিক, অ্যাপ্লিকেশন রাইটিং, রিকোয়েস্ট লেটার। 2021-এ এসেছিল, 2021-এ এসেছিল, তার আগে 2021-এ এসেছিল, মোট এটা 3 বার এলো, এই নিয়ে 4 বার নয়। 2021-এ এসেছিল এডিটোরিয়াল লেটার যেটা ছিল নেগেটিভ টপিক, তার সাথে অ্যাপ্লিকেশন রাইটিং যেটা ছিল রিকোয়েস্ট লেটার। 2022-এও এলো অ্যাপ্লিকেশন রাইটিং যেটা রিকোয়েস্ট লেটার, এডিটোরিয়াল লেটার যেটা নেগেটিভ অ্যাসপেক্টস, মানে একটা নেগেটিভ বিষয় নিয়ে, ইনসিকিউরিটি তো নেগেটিভ, তো সেটা নিয়ে আলোচনা করা। মানে আমরা এখান থেকে একটা স্পষ্ট জিনিস বুঝতে পারছি, লেটার রাইটিং মানে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন রাইটিং অ্যাজ রিকোয়েস্ট লেটার, এডিটোরিয়াল লেটার ফ্রম দ্য নেগেটিভ টপিক প্রোটোটাইপ, এইটা আসার চান্স কিন্তু আগামী দিনের WBCS মেন্সেও মারাত্মক হাই আছে। এগুলা
to the next part, that was Presi. Now Presi was a big shock. Presi was a big shock কারণ এই বছর একটা মারাত্মক বড় চেঞ্জ এলো কোয়েশ্চেন পেপারে। তার কারণ হঠাৎ করে পুরোপুরি লিটারেচার থেকে প্রশ্ন করে বসলো, দ্যাট ইজ ফ্রম চসার থেকে প্রশ্ন করে বসলো, এবং চসারের লাইক পোয়েটিক সত্তা নিয়ে এখানে প্রশ্ন হয়েছে। এখানে প্রচুর রাইটার্সদের নাম ইউজ করা হয়েছে, যে জায়গাগুলো একটুখানি অফকোর্স ক্যান্ডিডেটদের পক্ষে বোঝাটা কঠিন হতে পারে। যেমন ধরো এখানে মিল্টন, শেক্সপিয়ারদের নাম আছে। আমি তো অবাক হয়ে গেলাম শুনে, একজনকে জিজ্ঞেস করার পর সে জানেই না জর্জ ওয়াশিংটন কাকে বলে, খায় না মাথায় দেয়। তো লাইক এখানে সিডম্যানের নাম ইউজ করা হয়েছে, ক্যান্টারবেরি টেলস আছে। তো বুঝতে পারছো, দেখো যে লিটারারি পোর্শনগুলো সেইখান থেকে যে ধরনের ওয়ার্ডস ইউজ করা হয়েছে, যে ধরনের নাম ইউজ করা হয়েছে, এটা একটু কঠিন। এবং এটার সাথে একটা কোয়েশ্চেনের খুব সিমিলারিটি আছে। 2019 WBCS মেন্সে একটা প্রশ্ন এসেছিল ফ্রম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, প্রেসির প্যাসেজটা। তো এবারে চসার থেকে এলো মানে কয়েকটা জায়গা বোঝা যাচ্ছে যে চসার ওয়ার্ডসওয়ার্থ এসছে মানে ডেফিনেটলি আরও কয়েকটা জায়গা তৈরি করতে হবে, এবং ডেফিনেটলি সেই জায়গাগুলো আমরা অলরেডি ক্লাসে শুরু করে দিয়েছি। আজকেও ইনফ্যাক্ট ক্লাসে এটা নিয়ে কথা বলেছি অফলাইন শিডিউল ব্যাচে, যে কোন কোন কবিদের ওপর তাহলে আমরা আগামী দিনে একটুখানি প্রেসির প্যাসেজ করে যাব, যাতে আমাদের আনসার করতে সুবিধা হয়। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ কোয়েশ্চেন এরিনা। অফকোর্স লিটারারি পার্সোনা, চসার একজন কবি, লিটারারি পার্সোনা। প্যাসেজ টাইপ অ্যানালিটিক্যাল প্যাসেজ, ডেটা ছিল না, অ্যানালিসিস বেশি ছিল। সাজেস্টেড টাইটেল কি হতে পারতো প্রেসির? দেখো তিনটে আমি এখানে বলে রেখেছি। একটা হচ্ছে চার্মস অফ চসার, এইটা চার্মস অফ চসার লিখলে অফকোর্স একটা অ্যালিটারেশন মেনটেন্ড হতো। এক্সপ্লোরিং দ্য লিটারারি জিনিয়াস চসার, আরেকটা হচ্ছে অ্যাসপেক্টস অফ চসার্স ক্রিয়েশন। আরও অনেক টাইটেল হতে পারে, জাস্ট এগুলোই নয়। আচ্ছা, এবারে দেখো কি হাইলাইটস অফ আনসার, কোন কোন জায়গাগুলো আসতো। চসার ওয়াজ আ ক্রিয়েটার, অফকোর্স চসারিয়ান ইম্প্যাক্ট অন মিল্টন, শেক্সপিয়ার। তারপরে প্যারেন্টাল অ্যাসপেক্ট লাইক দ্যাট অফ জর্জ ওয়াশিংটনের মধ্যে যেমন একটা ফাদার অফ দ্য নেশন টাইপের ব্যাপার ছিল, চসারের মধ্যেও তাই ছিল। জর্জ ওয়াশিংটন যদি পলিটিক্যালি ব্যাপারটাকে সামলে থাকেন, চসার সাহিত্যের দিক থেকে সামলেছিলেন। নভেলিস্ট বাই টেম্পার, কেন বলো তো নভেলিস্ট বাই টেম্পার কথাটা আসছে? তার কারণটা হচ্ছে এই যে ক্যান্টারবেরি টেলস না, এখানে খুব ডিটেলসে ওনার ক্যারেক্টার ডেলিনিয়েশন হয়েছিল, যে ক্যারেক্টারাইজেশনটা এতটা ডিটেলে করেছিলেন যেটা পরের দিকে আমরা নভেলসে গিয়ে পাই। তাই ওখানে একটা দেখবে লাইন এরকম টাইপের আছে যেখানে বলা হচ্ছে যে চসার লাইক ওয়াজ নট মিয়ারলি a poet, he was a novelist when the concept of novel was not even there. ওকে, তো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট হতো লিখতে গেলে। he was more than merely the father of English poetry. Chaucer's role in English language, unfortunately Chaucer still remains an inadequate name, মানে চসারকে এখনও একটা inadequate name হিসেবেই ধরা হয়। among the top notch literary আর্টিস্টস অফ ওয়ার্ল্ড লিটারেচার অর ইংলিশ লিটারেচার, আনফর্চুনেটলি আজও জোফ্রি চসারের নাম আসে না। চসার্স মানে তার সহজ এক্সাম্পল হচ্ছে, তোমরা নিজেরা বলো তো তোমাদের মধ্যে কতজন আছো যারা লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে নয়, যারা শেক্সপিয়ারের নাম শুনেছো, মিল্টনের নাম শুনেছো, কিন্তু চসারের নাম শোনোনি? একটু ভেবে দেখো, নিজেরাই বুঝতে পারবে। কিন্তু চসারের কন্ট্রিবিউশনও মারাত্মক। অ্যাকচুয়াল প্যাসেজটা কিন্তু সেই জায়গাটারই ওপর, যে চসার্স কন্ট্রিবিউশন মাস্ট বি রেকগনাইজড, ডিজার্ভস মোর অ্যাটেনশন, মানে চসার ডিজার্ভস অফকোর্স মোর অ্যাটেনশন ইন দ্য ওয়ার্ল্ড অফ লিটারেচার। এই দেখো, এটাকে তাই কোনো আলাদা পয়েন্ট করে আমি রাখিনি, এটাকে আলাদা করে রেখেছি কেন? এই যে লাইনটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরো প্রেসির বেসিক থিম লাইন। পুরোটাই বলা একটাই পারপাসের জন্য, এই পারপাসের জন্যে যে চসারের চেয়ে অনেক অনেক বেশি অ্যাটেনশন ডিজার্ভ করেন লিটারেচারের ওয়ার্ল্ডে। অফকোর্স ডিফিকাল্টি লেভেল এটার হার্ড, দেয়ার ইজ নো ডাউট, এবং কারণ যেহেতু এটা লিটারেচার থেকেই এসছে, এবং অফকোর্স 2021 মেন্সের ইংলিশ পেপারের সাথে কোনো মিল নেই, কারণ সেবারের যে প্যাসেজটা দিয়েছিল দ্যাট ওয়াজ প্রাইমারিলি অন এনভায়রনমেন্ট। ওকে, এখানে একটাই প্রশ্ন আসতে পারে তাহলে যে লিটারেচারের জায়গাটা আমরা করব কি করে, লাইক এরকম লিটারারি কেউ এসে গেলে কী করে করবো? অফকোর্স দেয়ার আর শর্টকাট মেথডস টু হ্যান্ডেল দ্যাট, ডেফিনেটলি সেগুলো আমাদের ক্লাসে আলোচনা চলছে। এগুলাম নেক্সট ওয়াজ অফকোর্স দ্য ফার্স্ট প্যাসেজ ফ্রম ট্রান্সলেশন। রবীন্দ্রনাথ ধনীর সন্তান, তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ নামে পরিচিত ছিলেন। আচ্ছা, প্যাসেজটা ওয়াজ প্রিটি ইজি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই প্যাসেজটা যদি আমরা একটা অ্যানালিসিসে যাই, দেখো এখানে অফকোর্স লিটারারি পার্সোনা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই কথা বলা হয়েছে। যদিও মনে রাখবে এখানে একটা ইন্টারেস্টিং ফিচার কিন্তু ছিল, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মানে বলা হলেও এখানে বেসিক্যালি ব্যবসা কথাটা খুব ইম্পর্টেন্ট হয়েছে। লক্ষ্য করে দেখো,
ব্যবসা কথাটা কতবার এসেছে, কিন্তু লক্ষ্য করো কতবার ব্যবসা কথাটা এসছে, মানে লিটারারি পার্সোনাকে নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু কি করে রবীন্দ্রনাথ ঠাকুরদের বিজনেসগুলো একের পর এক ফেল করতো এবং যে কারণেই উনি শেষ বয়সে লাইক বিশ্বভারতীর জন্যে ওনাকে কিভাবে বিভিন্ন জায়গায় লিটারালি টাকা ফান্ডিং করে বেড়াতে হয়েছে, সেই জায়গাটার কিন্তু হালকা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। ওকে, সো কোন কোন জায়গাগুলো আমরা মাথায় রাখবো? অফকোর্স পার্টেনিং টু বায়োগ্রাফিক্যাল প্যাসেজ অ্যাসপেক্ট, যে তার ব্যক্তিগত জীবন, তার জীবনের জায়গা নিয়ে কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। ফোকাস অন রবীন্দ্রনাথ টেগর। কোহেশন ইজ এসেনশিয়াল টু মেনটেন, মানে পরপর কোহেশন মানে এখানে কি বলতো, পরপর যে জায়গাগুলো এসছে, যে কার ব্যবসা কখন ফেল করছে, কি করে উঠছে, লাস্টে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর জন্য যে ওনাকে ভিক্ষে করতে হচ্ছে, এই প্রত্যেকটা জায়গা পরপর আসবে। প্রপার নাউন কী কী ইউজ করা হয়েছে ট্রান্সলেশনের সময়, এই জায়গাগুলো দেখে ঠিক করে ট্রান্সলেট করা। কেয়ারফুল ট্রান্সলেশন অফ দ্য অ্যাডজেক্টিভস রিকোয়ার্ড, কী কী অ্যাডজেক্টিভ ছিল এগুলো আমরা যখন ট্রান্সলেশনের পরে ডিটেলসে ক্লাস করব তখন এটা দেখাবো। অ্যাডজেক্টিভস কী ছিল সেগুলো আগে থেকে লোকেট করা, সেই অনুযায়ী ট্রান্সলেট করা। লেন্থ অফ সেন্টেন্সেস ইন ট্রান্সলেশন কোয়াইট লং, সেন্টেন্সেস মাস্ট বি স্প্লিট, মানে সেন্টেন্সগুলোর লেন্থ যথেষ্ট বড় বড় ছিল, আর সেন্টেন্সগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করো, যেটা আমি বারবার ক্লাসে বলি, যারা ক্লাস করো তারা এই জায়গাটা জানবে যে সেন্টেন্সকে ছোট ছোট পার্টে ভাগ করে নাও। বড় সেন্টেন্স লেখার তোমার দরকার নেই, গ্রামাটিক্যালি ঠিক থাকা, সেন্সটাকে মেনটেন করাই সবচেয়ে বেশি দরকার, কারণ কমান্ড ওভার ট্রান্সলেশন মানেই হচ্ছে দিনের শেষে মিনিং, প্যাসেজের মিনিংটা তুমি ঠিকঠাক দিতে পেরেছো কি না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হয়। ডিফিকাল্টি লেভেল অফকোর্স মিডিয়াম। প্রবাবিলিটি পার্সেন্টেজ অফ অ্যাটেম্পটিং 70 to 75%। আমার কাছে যেটুকু ইনফরমেশান এসছে বেশিরভাগ ক্যান্ডিডেটরা এটাই আনসার করেছে এবং এটাই আনসার করা উচিত ছিল। সেকেন্ডটায় যদি যাই আমরা, এটা অনেক অনেক বেশি কঠিন, এটাও অটোবায়োগ্রাফিক্যাল। দিদারা হাত ধরে মাঝে মধ্যে যেতাম পিছাবনি হাটে, পিছাবনি এক আশ্চর্য নাম। এখানে প্রচুর অ্যাডজেক্টিভস ইউজ হয়েছে, যেখানে এটার মেন জায়গাটা ছিল দেখো এখানে প্রপার নাউন্স যেগুলো ইউজ হচ্ছে না, এগুলো যখন তুমি এতে আসবে আমাদের বাংলায় আসবে তখন করাটা একটু কঠিন। যেমন ধরো এই যে ঔপনিবেশিক পুলিশ, নির্মম লাঠি বৃষ্টির সামনে শয়ে শয়ে মানুষ পড়ে গেছেন, এই যে জায়গাগুলো এগুলো করাটা কিন্তু পিছাবনি খালের মাটিতে লবণ তৈরি করে, এই জায়গাগুলো কিন্তু করা এই প্যাসেজে সত্যি একটু ডিফিকাল্ট ছিল। তো এগোলাম, এটার অ্যানালিসিসে যদি আমরা যাই তাহলে ফার্স্ট পার্সন ন্যারেশন প্যাসেজ পার্টেইনিং টু অটোবায়োগ্রাফিক্যাল অ্যাসপেক্টস। আচ্ছা, কোন কোন জায়গাগুলো প্রপার কোহেশন ছিল, পরপর মেনটেন করে এগোতে হবে। প্রপার নাউন্স মাল্টিপল আছে যেগুলো দেখালাম, এগুলোকে খুব কেয়ারফুলি ট্রান্সলেট করতে হবে। কোয়ালিটি অফ ভোক্যাবুলারি যদিও সহজ ছিল, কিন্তু এই যে কেয়ারফুল ট্রান্সলেশন অফ অ্যাডজেক্টিভস, এই যে দেখো আগের স্লাইডটায় যদি একবার যাই, এই যে জায়গাগুলোকে না এগুলোকে রিপ্রেজেন্ট করাটা এটা কিন্তু সত্যি বেশ কঠিন ছিল। তো টার্ম ফ্রম হিস্ট্রি মাস্ট বি ট্রান্সলেটেড প্রপারলি, লেন্থ অফ সেন্টেন্সেস ইন ট্রান্সলেশন কোয়াইট লং। আর যেটা আবারও বলছি, এইটাও যারা আনসার করেছো তাদের স্প্লিট করাটা খুব দরকার। এরকম একটা প্যাসেজ পেলেই, যে কথাটা আমি বারবার ক্লাসে বলি অ্যাসপিরেন্টস, যে এরকম লম্বা প্যাসেজ পেলে ছোট ছোট পার্টে ভাঙো। অফকোর্স ইজি টু রিড প্যাসেজ, ইজি টু অ্যাক্সেস প্যাসেজ, বোঝাটার সুবিধা ছিল দুটো প্যাসেজের ক্ষেত্রেই। আচ্ছা, আমি এগোলাম। সি ডিফিকাল্টি লেভেল মিডিয়াম টু হার্ড, কারণ এই যে অ্যাডজেক্টিভসগুলোর জন্যে আর সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো যেভাবে সাজিয়েছে সেইটার জন্যে। প্রবাবিলিটি পার্সেন্টেজ অফ আনসারিং অফকোর্স 25 to 30%, আমার কাছে যা ডেটা এসছে। নো রেজেম্বলেন্স উইথ 2021 প্যাসেজেস। আচ্ছা, 2021-এ মেন্সের ইংলিশ পেপারের প্যাসেজ কিন্তু ছিল নিউজ পেপার প্যাসেজ অ্যান্ড অফকোর্স লিটারারি প্যাসেজ। 2018-তে দুবারই দিয়েছিল দুটোই ছিল নিউজ পেপার প্যাসেজ, 19-এও দুটোই ছিল নিউজ পেপার প্যাসেজ, 21-এ কিন্তু একটা ছিল নিউজ পেপার প্যাসেজ, একটা লিটারারি প্যাসেজ। কিন্তু 2022-এ গিয়ে পুরো জায়গাটা থেকে ওরা আবার শিফট করেছে। কিন্তু হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, এটাও সত্যি এইবারে ট্রান্সলেশনের কোয়েশনের কোয়ালিটি কিন্তু 20 বা 21-এর চেয়ে অ্যাকচুয়ালি সহজ ছিল। এগোলাম। নাও আই এম গোয়িং ফর অ্যানাদার থিং উইচ লাইক I have not done personally till date, that is going for analysis of the Hindi passage. Like
I mean, those aspirants who know me, they know how hard I try in the class to communicate in smooth Hindi. Yeah, of course I try my best, and of course there are aspirants who, like, you know, of course cooperate with me in this context. तो अगर हम लोग आ जाते हैं यहाँ पे একটু হিন্দি বলারই চেষ্টা করছি। देखो, प्रातःकाल भ्रमण करने से प्रकृति की सौंदर्य पान का लाभ मिलता है। शीतल मंद सुगंधित वायु प्राणों को जीवन प्रदान करती है। सो लाइक what I have understood from the passage, it was quite a kind of easy passage. Like এখানে কিছু কিছু জায়গা তাই আমি নিজে মার্কও করছিলাম। এইখানে দেখো যে লাইক the passage was pretty easy. Like if you go for this शीतल मंद सुगंधित वायु प्राणों को जीवन दान करती प्रदान करती है। प्रदान करना मतलब लाइक देना, এটা জানো তোমরা আমার চেয়েও। पंछियों का कलरब, पंछियों का कलरब, like हरी भरी, like these are the words, like these are very common words, like, you know, if you go for them, these were very, like, say vatavaran. There were words which were not actually very difficult, thankfully, for the Hindi passage. Like if we go for now for analysis of the Hindi passage, what we see, हम लोग क्या देखते हैं? What was the question arena? Good health and morning walk. Of course, this was the question arena. Good health and morning walk. Passage type narrative, third person. Proper cohesion maintained in the passage. मतलब यहाँ पे ये दिया गया था कि मॉर्निंग वॉक क्यों हम लोगों को करना चाहिए, लाइक इससे हमारी शरीर को क्या क्या बेनिफिट्स मिलते हैं। देखो यही सब जगह था वहाँ पे, और इससे मन कैसे ताज़ा रख सकते हैं हम लोग। सिर्फ शरीर नहीं, मन को भी ताज़ा रखना बहुत ज़रूरी है, और ये बहुत अच्छी तरीके से यहाँ पे समझाया गया है। देयर इज़ नो डाउट अबाउट दैट। सो lucid method of sentence construction, yeah, like the sentence construction was very lucid, very clear. Sentences can be split to have better command. It was very easy to read, very easy access to passage, access to the passage was pretty easy। मतलब पढ़ के जल्दी समझ में आ रहा है। easy to read access means मतलब easy to access passage means যে যেটা পড়ে চট করে বোঝা যায়। তো লাইক এই ক্ষেত্রে তো অফকোর্স তিনটে প্যাসেজের মধ্যে দিস ওয়াজ দ্য বেস্ট ওয়ান, অ্যান্ড অফকোর্স ডিফিকাল্টি লেভেল ওয়াজ ইজি অফ দিস প্যাসেজ, লাইক নো ডাউট। বাট এটা থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, তাই আমি বলছি, অনেকে এটা কনফিউশন থাকে। মেন্সের পরীক্ষাটা হওয়ার পর থেকে অনেকেই আমায় জিজ্ঞেস করছে এই মুহূর্তে যে ব্যাচেসগুলো রানিং, যে স্যার যদি দেখি হিন্দি প্যাসেজটা বেশি সহজ বাংলার চেয়ে, তাহলে কি স্যার হিন্দি প্যাসেজটা করে দিতে পারবো? বললাম নিশ্চয়ই করতে পারবে, আনন্দের বিষয়। তাহলে কিন্তু মনে রেখো ভার্নাকুলার পেপারটা 200 বাংলায় না দিয়ে 200 তোমাকে হিন্দিরটা দিতে হবে। যদি তুমি তাতে রাজি থাকো বাবা, তাহলে এদিকে এসে তুমি হিন্দি প্যাসেজ করো। কিন্তু ভার্নাকুলার যদি তুমি 200 বাংলা দিয়ে থাকো, এখানে এসে তোমার বাংলা প্যাসেজটাই ইংলিশে করতে হবে, সে যত কঠিন প্যাসেজই হোক। ওকে, অতটাও তো প্রভিশন দেবে না না ওরা। সো এনিওয়ে ক্যান্ডিডেটস, দিস ওয়াজ লাইক ইউ নো দ্য ওভারঅল ডিসকাশন অফ দিস পেপার। যদি কোনো কনফিউশন থাকে অফকোর্স তোমরা সেকশানে লিখে জানাও, কমেন্ট সেকশানে। ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানাও, অ্যান্ড এরকম ধরনের আরও ভিডিও পেতে অফকোর্স সাবস্ক্রাইব টু রাইস স্মার্ট বাংলা। অ্যান্ড কি আর বলবো, ভালো থাকো সবাই, যারা যারা এবছর পরীক্ষা দিলে এবং যারা যারা আগামী দিনে দেবে। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। দ্যাটস অল ফর টুডে, বাই।